ফ্লেক্সি স্ট্রং টক্সের 15তম পর্বে স্বাগতম। আমি আপনার হোস্ট লোকেশ নাথানি। আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, পেরেন্টিংয়ের যন্ত্রণা এবং লাভ। আজ সন্ধ্যায় আমাদের বিশেষ অতিথি ডক্টর দেবমিতা দত্ত। ডক্টর দেবমিতা দত্ত এমবিবিএস এবং এমডি এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজ থেকে ডিস্টিংশন হোল্ডার। তিনি 20 বছর ধরে একজন প্র্যাকটিসিং ডক্টর এবং প্র্যাকটিসিং প্যারেন্টিং কনসালট্যান্ট 10 বছর ধরে। তিনি WP এর প্রতিষ্ঠাতা এবং প্যারেন্টিং বিষয়ে বিখ্যাত লেখক। তিনি অনেক হাসপাতালে কাজ করেছেন এবং পুনের আর্ম ফোর্স মেডিকেল কলেজেও শিক্ষকতা করেছেন। তিনি প্যারেন্টিংয়ের জন্য ফিজিওলজি এবং নিউরোলজি উভয়ই প্রয়োগ করেন। আমি খুব সম্মানিত এবং আনন্দিত স্বাগত জানাতে পেরে, খুব ইন্সপায়ারিং এবং সফল এবং সাবজেক্ট এক্সপার্ট ডক্টর দেবমিতা দত্তকে। আমরা সবাই অনেক সময় এই ফর্মুলা শুনেছি, নো পেইন নো গেইন, এবং এইটি আমাদের কর্মজীবনে নিখুঁতভাবে কাজ করে। এবং যেহেতু আমরা যেখানে কাজ করি সেখানে এটি খুব ভালো কাজ করে, তাই আমরা এটি অভিভাবকত্বেও প্রয়োগ করার চেষ্টা করি। তাই যখন বাবা মা আমার সাথে পরামর্শ করতে আসেন, তারা প্রায়শই এরকম বলেন যে ঠিক আছে, আমার সন্তান যদি আমাকে ঘৃণা করে, সেই ঘৃণা থেকে যে যন্ত্রণা আসে আমি তা সহ্য করতে রাজি আছি, কারণ আমি জানি যে আমি যা করছি তা সন্তানদের সাফল্যের জন্য। এবং আগামীকাল যখন আমার সন্তান সফল হবে, তারা ঘুরে দাঁড়াবে এবং আমাকে ধন্যবাদ জানাবে, আর সেটাই হবে আমার গেইন। কিন্তু প্যারেন্টিং কি সত্যি এভাবে কাজ করে? না, এই সূত্রটা কিন্তু প্যারেন্টিংয়ে কাজ করে না। কারণ আমরা যখন ব্যথা অনুভব করি, সেই ব্যথায় আমরাও ক্ষতবিক্ষত হই। এবং যখন আমরা প্যারেন্টিংয়ের যন্ত্রণা অনুভব করি, তখন আমরা আমাদের সন্তানের সাথে আমাদের সম্পর্ককে স্থায়ীভাবে বিকৃত, ডিফর্ম এবং ধ্বংস করি। তাই পরের কয়েক মিনিটে আসুন আমরা এই বিশ্বাসটাকে ভেঙে ফেলি যে আমাদের প্যারেন্টিংয়ের জন্য ব্যথা সহ্য করতেই হবে, এবং আসুন ব্যথা ছাড়াই প্যারেন্টিংয়ের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করি। প্যারেন্টিংয়ের যন্ত্রণা আসলে খুবই খুবই বাস্তব। তাই যখন বাবা মা আমার কাছে আসে, তারা বলে যে ডক্টর, আপনি জানেন, আমার সন্তান যখন আমার কথা শোনে না, তখন আমার ভীষণ কষ্ট হয়। ডক্টর, আমার মেয়ে আমার সাথে যেভাবে আচরণ করছে তাতে আমার খুব খারাপ লাগছে। এবং এই ব্যথা আমাদের সকলের জন্য সত্যিই বাস্তব। এটা অনেক কিছু থেকে হয়, তবে এই ব্যথার 4টে প্রধান উৎস আছে। প্রথমটি হল অসম্মান। যখন আপনার সন্তান আপনার কথা শোনে না, যখন আপনি অসম্মানিত বোধ করেন, সেটা কষ্ট দেয়, তীব্রভাবে কষ্ট দেয়। ডক্টর, আমার সন্তান আমার কথা শোনে না, শোনেই না। অভিভাবকের কাছে এটা খুবই কষ্টের। পরবর্তী জিনিস যা ব্যথা সৃষ্টি করে তা হলো ভয় এবং অপরাধবোধ। আমার সন্তান সারা দিন ধরে ফোনে থাকে, সোফায় শুয়ে থাকে, ফোনের মধ্যে ঢুকে যায়, জাঙ্ক ফুড খায়, রোজ স্নান করে না, চারপাশ পরিষ্কার করে না, এমন কিচ্ছু করে না যেটা ইউজফুল, রিমোটলি ইউজফুল। পড়াশুনো করে না, পরিশ্রম করে না। কি হবে এই বাচ্চার? ভয়। ভয় আপনাকে আঁকড়ে ধরে এবং সেটা পেইনফুল। এবং এরপরে আসে অপরাধবোধ, সেটা আরও বেদনাদায়ক। আমি একজন খারাপ বাবা মা, তাই কি আমার সন্তান এরকম করছে? এক্সট্রিমলি এক্সট্রিমলি পেইনফুল। ব্যথার তৃতীয় উৎস হল ফিলিং এক্সপ্লয়েটেড অ্যান্ড ইউজড। সারা দিন জামা কাপড় কিনে দাও, মোবাইল দাও, পার্টিতে যাব টাকা দাও, সিনেমা দেখতে যাব টাকা দাও, এবং আমরা যা বলি কিছুই শোনে না। Feeling used hurts. Feeling exploited hurts terribly. এবং চতুর্থ, the last but definitely not the least source of pain, feeling disappointed and frustrated.
আমরা সব কিছু করেছি ডক্টর। হুমকি দেওয়া থেকে শুরু করে, প্রশংসা করা থেকে শুরু করে আরও অনেক কিছু করেছি, এবং কিছুই কাজ করছে না। আপনি যখন সব কিছু চেষ্টা করেন এবং কিছুই কাজ করে না, তখন খুব কষ্ট হয়। যেহেতু আমাদের খুব খারাপ লাগে, আমরা অবিলম্বে আমাদের সন্তানকে দোষারোপ করতে শুরু করি এবং বলি ও এটা ইচ্ছাকৃত করছে। She purposely does it to hurt me. আমি জানি। কিন্তু ঘটনা তা নয়। সন্তানরা কখনোই তাদের বাবা মাকে কষ্ট দিতে চায় না। নিজের কথা ভাবুন। আপনি যদি কিছু ভুল করেন, সেই ভুল কাজটি সম্পর্কে আপনি যাকে বলতে চান না, তিনি হলেন আপনার অভিভাবক। আপনি আপনার বাবা মার কাছ থেকে যা ভুল করেছেন তা সব কিছু লুকোতে চান। কেন? কারণ আপনি আপনার বাবা মাকে কষ্ট দিতে চান না। খুব সহজ ব্যাপার। এই পৃথিবীতে কোনো সন্তানই তাদের বাবা মাকে কষ্ট দিতে চায় না। তাই যখন শিশুরা আমাদের কষ্ট দেয়, তখন আমাদের এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে ওরা আমাদের কষ্ট দিতে চায় না। ওরা আমাদের কষ্ট দিচ্ছে কারণ ওরা কষ্টে আছে। ওদের কষ্ট হচ্ছে বলেই ওরা খারাপ ব্যবহার করছে। আমাদের আচরণ আসলে আমাদের আবেগেরই নিছক বহিঃপ্রকাশ, এবং আমাদের আচরণে আবেগ প্রকাশিত হয়। আর বাচ্চারা যখন কষ্ট পায়, খারাপ আচরণ করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমার সন্তান এত কষ্ট পাচ্ছে কেন? আমার সন্তানকে ভালো রাখার জন্য আমি সব করছি। তাই আসল কথা হলো, আমরা বাচ্চাদের জন্য সব কিছু করলেও ওরা ভালো নাও থাকতে পারে। 4টে জিনিস থাকলে বাচ্চারা ভালো থাকে। 3টে জিনিস। যখন ওদের নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ থাকে, যখন ওরা চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম বলে মনে করে, এবং যখন ওরা অনুভব করে যে পৃথিবীকে একটা ভালো জায়গা করে তুলতে ওদের অবদান আছে। এখন অবশ্যই আমরা চাই আমাদের সন্তানরা সক্ষম হোক, এবং আমরা চাই ওরা কন্ট্রিবিউট করুক। সেজন্যই আমরা ওদের বলি যে যাও, এটা শেখো, ওটা শেখো, পড়াশুনো করো, প্র্যাকটিস করো ইত্যাদি। এবং তারপরে আমরা ওদের যেটা প্রয়োজন, যেটা প্রত্যাশিত, সেটা করতে বলি। কিভাবে ওরা পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু আমরা ওদের কোন জিনিসটা দিতে চাই না? আমরা ওদের কন্ট্রোল দিতে চাই না। ধরা যাক, আপনি যদি আপনার সন্তানের জীবনকে একটি গাড়ির সাথে তুলনা করেন, আপনি দেখতে পাবেন যে আপনি চাইছেন যে আপনার সন্তান গাড়িতে উঠে গাড়ি চালানো শিখুক এবং তাদের গন্তব্যে ড্রাইভ করে পৌঁছুক। কিন্তু আপনি ওদের স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর আর ব্রেকে কন্ট্রোল দিতে চান না। এর আসল মানেটা কি? যদি কেউ গাড়িতে বসে থাকে এবং স্টিয়ারিং, ব্রেক আর অ্যাক্সিলারেটরের ওপর তার নিয়ন্ত্রণ না থাকে, তার মানে আসলে সেই ব্যক্তি গাড়ি চালাচ্ছে না। এখন নিজেকে সেই গাড়িতে কল্পনা করুন। যদি আপনার কোনো বিষয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকে, ধীরে ধীরে আপনি অন্য ব্যক্তি অ্যাক্সিলারেটর, ব্রেক এবং স্টিয়ারিং দিয়ে কী করছেন সে বিষয়ে আগ্রহ হারাবেন। আপনি পেছনের সিটে চলে যাবেন। আপনি একটা সিনেমা দেখতে শুরু করবেন এবং পপকর্ন খাওয়া শুরু করবেন। আমাদের বাচ্চারা ঠিক এরকমটাই করে। যখন আমরা ওদের জীবনের ওপর নিয়ন্ত্রণ দিই না, তারা শেখার এবং পারফর্ম করার মোটিভেশন হারিয়ে ফেলে। তারা তখন ওদের রাস্তার চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার আত্মবিশ্বাসটাও হারিয়ে ফেলে। এবং যখন ওরা এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারে না, ওরা আত্মসম্মান হারায়। আত্মসম্মান হারানো অত্যন্ত বেদনাদায়ক। যখন আপনি অনুভব করেন যে আপনি যথেষ্ট ভালো নন, নিজেকে ছোট মনে হয়, সেটা অত্যন্ত বেদনাদায়ক। আর শিশুরা শুধু এই যন্ত্রণা থেকে রেহাই পেতে চায়। আগে পালিয়ে কোথাও যাওয়া একটু কঠিন ছিল। আপনাকে আপনার ব্যাগ গুছিয়ে নিতে হতো, আপনাকে বাস ধরে বা ট্রেন ধরে কোথাও যেতে হতো। এখন আপনি শুধু একটা ডিভাইস তুলে নিতে পারেন, সেটায় ক্লিক করে ভার্চুয়াল জগতে পালিয়ে যেতে পারেন। তাই যখন আপনি আপনার বাচ্চাকে ক্রমাগত মোবাইল ঘাঁটতে দেখেন, তার মানে ও আসলে বাস্তব জগতের যন্ত্রণা থেকে পালিয়ে যাচ্ছে। আর পালিয়ে যাচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ওরা জাঙ্ক ফুডও খাচ্ছে, কারণ জাঙ্ক ফুড আপনার মুড ভালো রাখে। থিঙ্ক অ্যাবাউট ইট।
আপনার যখন ভালো লাগে না তখন আপনি জাঙ্ক ফুড খান ভালো না লাগার সেই বীভৎস যন্ত্রণাটা ঢাকার জন্য। এবং ওদের মধ্যে ব্যর্থতার ভয় তৈরি হয়, তাই ওরা যে কোনো কাজ এড়িয়ে চলে, কারণ ওরা মনে করে আমি ভুল করলে কি হবে। আফটার অল ওদের আত্মসম্মান কমে গেছে, তাই ওরা কিছু করার চেষ্টা করতে চায় না। ওরা শুধু বিছানায় শুয়ে থাকে, ফোন নিয়ে খেলা করে আর জাঙ্ক ফুড খায়, এবং আপনি ওটাই দেখেন। এখন এখন তাহলে এটা বোঝা খুব জরুরি যে যে আপনি চান যদি সন্তান বিছানা ছেড়ে ওঠে, ফোন দূরে রাখে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে এবং বাইরে যায় আর সাফল্যের জন্য যা প্রয়োজন তা করে, তাহলে ওদের জীবনের ওপর নিয়ন্ত্রণ দিতে হবে। কিন্তু শিশুদের তাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ দেওয়া অত্যন্ত কঠিন, তাই না? আমরা ভয় পাই যে আমরা যদি শিশুদের তাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ দিই, আমরা যদি তাদের স্টিয়ারিংটা দিই, তাহলে তারা এমন একটা দিকে নিয়ে যাবে যেদিকে আমরা তাদের যেতে দিতে চাই না। ধরা যাক এটা হচ্ছে সেই দিক যার মধ্যে রয়েছে পড়াশুনো, শেখা, অনুশীলন এবং শেষ পর্যন্ত সাফল্য। ওদের স্টিয়ারিং থাকলে ওরা এই দিকে যাবে, আর এইদিকে গেলে আছে বন্ধুরা, আছে ইউটিউব, ইনস্টাগ্রাম, গেমিং ইত্যাদি। এখন এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ের। আমরাও ভয় পাই যদি ওদের অ্যাক্সেলারেটর থাকে, যখন ওপরে যাওয়ার সময় হবে তখন ওরা যথেষ্ট চাপ দেবে না এবং বাস্তব জগতে প্রতিযোগিতার সাথে লড়াই করবে না। আর যদি তাদের ব্রেক থাকে, মজা করা বন্ধ করার সময় হলে তারা যথেষ্ট চাপ দেবে না। তাই এটা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ যে আমরা যদি ওদের নিয়ন্ত্রণ না দিই, ওরা অবশ্যই একদিন ক্র্যাশ করবে। আপনি যদি আপনার সন্তানকে না শেখান স্টিয়ারিং, ব্রেক এবং অ্যাক্সেলারেটর কিভাবে পরিচালনা করা উচিত, তাহলে আপনার সন্তান যখন গাড়ি চালানো শুরু করবে একবার ক্র্যাশ তো হবেই। আর এটার জন্য আমরা শিশুদের প্রস্তুত করে ফেলি। আমরা আসলে ওদের ক্র্যাশের দিকেই ঠেলে দিচ্ছি। তাই পরের কয়েকটা স্লাইডে আমি আপনাদের 3টে ধাপের কথা বলবো। কিভাবে আপনার সন্তানের হাতে সহজেই নিয়ন্ত্রণ হস্তান্তর করবেন। প্রথম ধাপ, আলোচনা এবং সিদ্ধান্ত। গাড়িতে ওঠার আগে কোথায় যাচ্ছেন সেটা জানানো। এটা সত্যি 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 গুরুত্বপূর্ণ, কারণ প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা জানি যে যদি দুজন গাড়িতে বসে থাকে, একজন আইসক্রিম চায়, একজন গ্রসারি কিনতে চায়, দুটোই একসাথে সম্ভব। যদি আমরা নিজেদের এক্সপ্রেস করে সিদ্ধান্ত নিই যে আমরা এমন একটা রুট নেব যা দুটো জায়গাতেই যায়। এখন এর জন্য আমাদের কি করা দরকার? আমাদের অভিযোগ করা বন্ধ করতে হবে এবং কৌতূহলী হয়ে উঠতে হবে। তাই অধিকাংশ বাবা মায়েরা বলে, আমি জানি না ও কেন এমন করে, আমি জানি না ও কেন এরকম করে, ও কেন ওরকম করে। এটা বলার বদলে আমরা যদি বলি, আই ওয়ান্ডার ওয়াই শি ইজ ডুইং দ্যাট, অ্যান্ড দ্যাট উইল বি অ্যামেজিং ফর ইউ। কারণ আপনি এই প্রশ্নটা করার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনার সন্তান আজই সফল হতে চায়। আপনার পথ আপনার সন্তানকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। আপনার সন্তান যে পথটি গ্রহণ করছে তা তাকে তাৎক্ষণিক সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে, এবং তাৎক্ষণিক সাফল্য শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা তাদের সমবয়সীদের মধ্যে একটা পরিচয় দেয়। যদিও তাদের তাৎক্ষণিক সাফল্য দরকার, তার মানে এটা নয় যে তারা চূড়ান্ত সাফল্য চায় না। সমস্যা হলো যে দুটোকে কিভাবে একসাথে পেতে হয় তা ওরা জানে না, এবং এখানেই আমরা এগিয়ে আসতে পারি। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি যে আমার সন্তান এটা চায় কিন্তু এটাও ওর দরকার, আমরা দুটোকে একসাথে আনতে পারি, তাদের টাইম ম্যানেজমেন্ট করতে সাহায্য করতে পারি এবং দুটোকেই পেতে সাহায্য করতে পারি। তাই মূলত আমাদের 3টে জিনিস করতে হবে। ওরা আসলে কি চায় তা জানতে আগ্রহী হন, ওদের সাথে কথা বলুন, আমাদের প্ল্যানটা বোঝাতে আপনি ওদের সাথে কমিউনিকেট করুন, এবং তারপর ওদের টাইমটাকে ম্যানেজ করতে আপনি একটু সাহায্য করুন, যাতে তারা একসাথে দুটো কাজ করতে সক্ষম হয়। স্টেপ 2, এটা বুঝতে হবে যখন শিশুরা কিছু করে না, যখন ওরা কাজ করা বন্ধ করে দেয়, তার মানে ওদের জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। সুতরাং দ্বিতীয় ধাপ হলো আপনার সন্তানকে জ্বালানি দিয়ে পূরণ করা। আর শিশুরা যে জ্বালানি চায় তা হলো নিঃশর্ত ভালোবাসা।
এখন এই পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে তাদের সন্তানকে নিঃশর্ত ভালোবাসে না, তবুও শিশুরা আনলাভড ফিল করতে শুরু করে। কেন? কারণ আমরা ওদের হুমকি দিই। আমরা বলি তুমি পড়াশুনো না করলে তোমার ফোন কেড়ে নেব। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন আমরা এই কথা বলি তখন আমাদের দেখতে হবে যে আমরা আসলে বলছি হুমকির চেয়ে পড়াশুনো গুরুত্বপূর্ণ, সন্তানের প্রতি ভালোবাসার চেয়ে পড়াশুনো গুরুত্বপূর্ণ। আমরা যখন সন্তানদের ঘুষ দিই, আমরা বলি যে তুমি যদি পড়াশুনো করো তাহলে তোমায় পিৎজা দেব। আবারও আমরা বলি যে পড়াশুনো ভালোবাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা ওদের এটা বোঝাতে থাকি যে আমার কাছে তুমি আমার কে সেটার চেয়ে তুমি কি করছো সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর এর ফলে শিশুরা খুবই কষ্ট পায়, ওদের জ্বালানি ফুরিয়ে যায় এবং ওরা আমাদের কথা শোনা বন্ধ করে দেয়। এখন আপনি যদি চান আপনার সন্তান পরিশ্রম করুক, আপনাকে যা করতে হবে তা হলো নিঃশর্ত ভালোবাসা দিয়ে যেতে হবে, এবং এর জন্য হুমকি দেওয়া বন্ধ করুন এবং ঘুষ দেওয়া বন্ধ করুন। স্টেপ 3 হলো ওদের সাহায্য করা। স্টেপ 3 হলো গাড়িতে উঠে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি পেছনের সিটে বসে ব্যাকসিট ড্রাইভিং করবেন না। এটা ভয়ানক যে আপনি যখন গাড়িতে আছেন এবং আপনি গাড়ি চালাচ্ছেন এবং কেউ ক্রমাগত তুলনা এবং সমালোচনা করে যাচ্ছে এবং বলছে যে এভাবে করা উচিত নয়, এটা এভাবে করা উচিত। তুলনা করা, সমালোচনা করা সত্যিই কষ্ট দেয়। কিছুক্ষণ পর বাচ্চা ভাবে যে ঠিক আছে, তাহলে তুমিই করে নাও, আমি আর এটা করতে চাই না। তাই আপনি যদি চান আপনার সন্তান আপনার কথা শুনে চলুক, এমন কথা বলা বন্ধ করুন যা আপনার সন্তান শুনতে চায় না। এমন কিছু বলুন যা আপনার সন্তান শুনতে চায়। তুলনা করা বন্ধ করুন, সমালোচনা করা বন্ধ করুন। তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে। শেষে সামারাইজ করে একটাই কথা বলি, সহজ করে বলি যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আসুন পেইনলেস প্যারেন্টিংয়ের জন্য 5C সূত্র ব্যবহার করি। সবসময় কৌতূহল দিয়ে শুরু করুন। I wonder why they are behaving like this. ওরা কি চায় তা বোঝার জন্য ওদের সাথে কথা বলুন এবং আপনি ওদের জন্য কি চান সেটা বলুন। টাইম ম্যানেজমেন্ট করতে ওদের সাহায্য করুন যাতে ওরা যা চায় সেটা করতে পারে। সেই সঙ্গে ওদের জন্য কি ভালো হবে সেটাও বলুন। ওদের ভালোবাসার সাহসটা রাখুন, এমনকি যখন ওরা যা করার তা করে না তখনও। ওরা কে তার জন্য ভালোবাসুন, ওরা কি করছে তার জন্য নয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সব সময় অন্য সব কিছুর চেয়ে সম্পর্ককে মূল্য দিন। আপনি যদি পেরেন্টিংয়ের এই 5 পয়েন্ট ফর্মুলা ব্যবহার করেন, আপনি পেরেন্টিংয়ে সফল হতে ভীষণভাবে সক্ষম হবেন এবং পেন ছাড়াই পেরেন্টিংয়ে গেইন করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর দেবমিতা, খুব ভালো বললেন আপনি। যখন আপনি বললেন এমন কিছু স্টেপ যা সহজেই ইমপ্লিমেন্ট করা যায়, বন্ধুরা আপনারা এইমাত্র ডক্টর দেবমিতার কথা শুনলেন। আধুনিক যুগের বাবা মারা হয়তো এটা দ্রুত শিখে যাবে, কিন্তু ট্র্যাডিশনাল প্যারেন্টস তারা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা হিসেবে? আমি মনে করি আমাদের বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো, আগে প্যারেন্টিং নিয়ে খুব বেশি কাজ করা হতো না। আমরা নিউরোসায়েন্স সম্পর্কে খুব বেশি জানতাম না, ফিজিওলজি সম্পর্কে খুব বেশি জানতাম না, কিন্তু আমাদের এখন নিজেদেরকে আপডেট করতে হয়। দুর্ভাগ্যবশত সমস্যা হলো যে সব কিছুই খুব জটিল ভাষায় লেখা এবং জার্নালে যা রয়েছে সেগুলো কেউ পড়ে না। আপনি জানেন অনেক রিসার্চ আছে কিন্তু কেউ পড়ছে না। আমি কি করি? আমি প্রচুর পড়ি। আমি 2 লাইন বাক্যে তৈরি করি এবং তারপর আমি বাবা মাকে সহজ করে বুঝিয়ে দিই। এই আবেগটাই আমাকে ড্রাইভ করে, আমাকে সব কিছু শেয়ার করতে সাহায্য করে। গবেষণার জগতে যা যা হয়েছে, আমরা এ পর্যন্ত আবিষ্কার করেছি যা কিছু, সব কিছুকে প্যারেন্টিংয়ে অ্যাপ্লাই করি। যেমন মায়েরা বলে বাবা মায়ের দোষ নেই। আমরা যা জানি সেভাবেই কাজ করি। আমরা যা জানি সেটা বদলাতে হবে আমাদের অ্যাকশন চেঞ্জ করার জন্য, এবং এটা দাদু ঠাকুমার জন্য সেম। আফটার অল ওরা সন্তানের জন্য সেরাটাই চান। ওরা যা জানেন সেভাবেই তো কাজ করেন। ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, আপনার মায়ের সাথে শেয়ার করুন, এটা ওনার নলেজটা চেঞ্জ করবে এবং উনি অন্যভাবে ভাববেন।
যখন ওকে সেম ঠিক, সিচুয়েশনে পড়তে একদম হবে। ঠিক। কিন্তু অভিভাবক হিসেবে কিরকম হয়, আপনি মাথার মধ্যে প্রসেস করে বললেন যে ইটস ওকে, স্টেপ বাই স্টেপ করি, সেটাকে কিভাবে Yeah, ডিল yeah. করব? এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে ইভেনচুয়ালি আমরা কন্ট্রোল হ্যান্ডওভার করতে চাই, ঠিক? তাই আমরা শিশুদের আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই। আজ ওর বয়স 16, ও যদি আমাদের সব কথা শোনে, আমাদের সবকিছু জিজ্ঞেস করে, আমাদের ইনস্ট্রাকশন ফলো করে, আমরা খুশি হই। কিন্তু আপনার যদি 40 বছরের বাচ্চা থাকে যে আপনার কাছে বারবার জিজ্ঞেস করে, মা আমি এখন কি করব, মা আমি কি করব। অনেক বাবা মা আমার কাছে এরকম অভিযোগ করে যে জানেন আমরা বিরক্ত, মেনুতে কি চাই সেটাও ডিসাইড করতে পারে না, কি পড়বে সেটাও ঠিক করতে পারে না। আমরা ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত। তাই আমরা চাই ওরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক। নিরাপত্তার দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তো সবসময় ওদের সাথে থাকবো না, তখন ওদের বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। ওদের বলতে হবে না আমি এটা করব না, হ্যাঁ আমি এটা করব। এবং সবকিছু হ্যাঁ বা নাতে বলা সহজও হবে না, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা শুধুমাত্র তখন হবে যখন আমরা ওদের নিয়ন্ত্রণ দেব এবং ওরা আসল ইম্প্যাক্টটা ফিল করবে। ধরা যাক আপনি আমার প্যারেন্ট এবং আপনি আমার জন্য একটা ডিসিশন নিয়েছেন। যদি সেই ডিসিশনে কিছু ভুল হয়ে যায়, আমি শুধু আপনাকে দায়ী করব। রাইট। এটা কিন্তু আমাকে কিছু শেখাবে না। ধরা যাক আপনি আমাকে পরীক্ষার জন্য পড়ালেন, আমি পরীক্ষা দিতে গেলাম, আপনি যা পড়ালেন তার কিছুই পরীক্ষা এলো না। আমি ফিরে এসে বলবো আপনি আমায় পড়াতে জানেন না, তাই না? কিন্তু আমি যদি পড়াশুনো করি, আমি ফিরে গিয়ে বলবো ও মাই গড, আমি পরীক্ষায় যা এসেছিল তা ঠিক করে পড়িনি, তার মানে আমি ভুল জিনিস পড়াশুনো করছিলাম। তাই কি পড়া উচিত সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু শিশুরা নিজেরা এটা করতে পারে না, কারণ তারা যখন ব্যর্থ হয় তখন তারা পালিয়ে যেতে চায়, তাই না? Right. তাই এই সময়টা আমাদের ওদের সাথে থাকতে হবে এবং ওদের দেখাতে হবে যে এটা ভুল। ভুলটা দেখো, কেন ভুল করেছো সেটা বোঝো রাইট। এবং সেই ভুল থেকে শিক্ষা নাও। এভাবেই আমরা সবাই শিখেছি। জানেন, যখন আমরা শিশুদের দেখাই আমরাও দুর্বল, আমরাও ভুল করি, আপনিও ভুল করেছেন, এটা থেকে জাস্ট শিখুন। যখন আমরা ওদের প্রকৃত নিয়ন্ত্রণ দিই তখন ওরা সত্যিই নিয়ন্ত্রণ ব্যবহার করতে শেখে। অন্যথায় ওরা সবসময় দোষারোপের খেলায় থাকে এবং সেটা বিপজ্জনক। ওরা তখন শুধু প্রতিশোধ নিতে চায়। আচ্ছা, তুমি আমাকে এটা না করতে বলেছিলে, এখন দেখো কি হয়েছে। এখন আমি ঠিক বিপরীত কাজ করব। শালাকার একটা প্রশ্ন আছে, ও বলছে আমরা যদি ওদের নিয়ন্ত্রণ দিই, আমার মনে হয় বাচ্চারা কম পেয়েই খুশি হয়। ওরা বলে আমি পাশ করতে পেরেই খুশি, আমি 90 বা 100 পেতে চাই না। কিভাবে আমরা ওদের চালনা করতে পারি এবং বোঝাতে পারি যে 70-80 নয়, এটা 90 বা 100 হতে পারে। কারণ অভিভাবক হিসেবে আমি মনে করি তোমার পোটেনশিয়াল অনেক বেশি। এখন বাবা মায়েরা কিভাবে সন্তানদের পোটেনশিয়াল সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে তারা এই দ্বন্দ্বের সমাধান করবেন? আমি মনে করি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, কোন পর্যায়ে কতটুকু যথেষ্ট আমাদের সেটা বুঝতে হবে, তাই না? যদি আপনার সন্তান মনে করে যে এই মুহূর্তে আমার জন্য 70 যথেষ্ট, আমি মনে করি আমাদের এতেই সন্তুষ্ট হওয়া উচিত। পরবর্তী সময়ে আপনি যখন তাদের 70 পর্যন্ত ভালো করে গড়ে তুলবেন, যখন সেই 70 সত্যিই তাদের নিজের কঠোর পরিশ্রম থেকে আসবে, তারা অবিলম্বে ভাবে ঠিক আছে, এখন আমি 75 পাওয়ার চেষ্টা করি, নেক্সট এক্সামে দেখি না 80 পাই কিনা। ঠিক এভাবে ওরা নিজেরাই নিজেদের পুশ করবে। কিন্তু আপনি যদি ওদের পুশ করতে থাকেন, প্রায়শই এমন হবে যে আমরা বাচ্চাদের পুশ করছি, বাচ্চাদের আমরা ঠেলে দিচ্ছি এবং প্রাইমারি ইয়ারগুলোতে 10 on 10 বা 100 on 100 পেতে বাধ্য করছি। যখন তারা 7th-এ উঠবে, হঠাৎ করে সবাই 60-র ঘরে নাম্বার পাবে আর বাবা মায়েরা আপসেট হয়ে যাবে। তাই আমাদের উচিত প্রথম থেকেই তাদের শেখানো যে 10 on 10 গুরুত্বপূর্ণ নয়, শেখাটা গুরুত্বপূর্ণ এবং শেখা একটা আসক্তি। রাইট। আপনি যত শিখবেন, জ্ঞান আপনাকে শক্তি দেবে রাইট। এবং আপনি যত বেশি শক্তি পাবেন, আপনি আরো বেশি শক্তি চাইবেন। রাইট। তাই আপনি আরো এবং আরো শিখবেন। সুতরাং আপনি জানেন এটা আসক্তি এবং আমি মনে করি ওদের সামনে সবচেয়ে বড় উদাহরণগুলোর মধ্যে একটা হলো বাবা মায়েরা নিজেরাই। আপনি কি কিছু শিখছেন? আপনি কি আরো কিছুর জন্য চেষ্টা করছেন? বা আপনার যা আছে তাতে কি আপনি সন্তুষ্ট, তাই না? এবং আপনি কি আপনার সন্তানকে দেখাচ্ছেন যে আপনি আরো কিছু করার জন্য চেষ্টা করছেন? তাই আমি মনে করি এটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে প্রতিদিন ফিরে এসে ওদের বলা যে ওকে, এটা আমি আগামী মাসের জন্য এম করছি এবং এই পথটা আমি নেব ভাবছি। আমরা তাদের মতামত চাইতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমি সবসময় আমার মেয়েকে জিজ্ঞেস করি, তুই কি মনে করিস এই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো? এবং ও বলে হ্যাঁ হ্যাঁ মা, এটা করো, এটা করো। যদি আমি বলি ওকে, আমি কি একদিনে 2টো ওয়ার্কশপ করতে পারবো? হ্যাঁ করো না মা, আমি তোমাকে সাহায্য করব। যদি তুমি করতে না পারো, আমি সাহায্য করব। সুতরাং জানেন, এটা একটা আত্মবিশ্বাস যা ধীরে ধীরে আসে
সবাই যেহেতু বেটারটাই করতে চায়, আমিও আরও ভালো করতে চাই, এবং আসল ব্যাপারটা হচ্ছে নলেজ। তাই আমরা সবাই আমরা কাজ করি কেন কেন করি? টাকা একটা খুব ছোট প্রেরণা। মূল প্রেরণা হলো জ্ঞান, যা আমি গতকাল যা জানতাম আজ তার চেয়ে বেশি জানি, তাই না? এটাই আমাদের শেখাতে হবে। এখন কিছু জিনিস আছে যেখানে একজন অভিভাবক হিসেবে আমি জানি আমি কেবলমাত্র প্যারেন্টিংয়ের যন্ত্রণাকেই নিয়ন্ত্রণ করতে পারি। আমি একজন অভিভাবক হিসেবে নিজেকে শান্ত করার জন্য কি করব? অভিভাবক হিসেবে নিজেকে কি বলতে পারি? সব ঠিক আছে, ডিল উইথ ইট। যেভাবে যন্ত্রণার সাথে মোকাবিলা করি এটারও করব, ইটস ওকে। Yeah. আগামীকাল আরো ভালো হবে। তাহলে আমরা কিভাবে এই ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যাব? আপনার প্যারেন্টিং এর সময় আমি নিশ্চিত যে আপনিও এই পরিস্থিতির সামনে পড়েন। কিভাবে আপনি এটার মোকাবিলা করেন এবং অ্যাকসেপ্ট করেন, কোনো ব্যাপার নয়। কি করেন আপনি? হ্যাঁ, আপনি যদি আমার জীবনের কথা জিজ্ঞেস করেন, এমন অনেক সময় এসেছে যখন আমি খুব কষ্ট পেয়েছি। যেমন যখন আমার সন্তান কারো দ্বারা বুলিড হয়, এটা ভীষণ যন্ত্রণা দেয়। কিংবা ওই নাম্বারটা চেয়েছিল, পাইনি। ওকে কষ্টে দেখা সবচেয়ে কষ্টের, তাই না? কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হলো ওকে সাহায্য করতে হবে যাতে ও এই ব্যথা থেকে শিক্ষা নেয়। ব্যথা এক মহান শিক্ষক। এই ব্যথা যেন আমাদের কিছু না করার পথে চালিত না করে। তাই আমাদের বুঝতে হবে যে ব্যথা সবসময় আমাদের কিছু না কিছু শেখায়, এমন কিছু যাতে আমরা পরের বার অন্যভাবে কাজটা করতে পারি। কেন আমরা এই নাম্বারটা পেলাম না? আসুন বিশ্লেষণ করা যাক। পরের পরীক্ষার জন্য কি করা যায় সেটা বের করি যাতে আর ভুল না হয়, তাই না? যদি আমরা বুলিড হই তাহলে আমাদের আত্মসম্মানকে আরও একটু বেশি করে গড়ে তুলতে হবে। স্পষ্টতই আমাদের যথেষ্ট আত্মসম্মান নেই, সুতরাং এগুলো আমাদের শেখা দরকার এবং আমাদের কাউকে দোষ দেওয়া উচিত নয়। যখন আমরা ব্যথা পাই তখন অন্য ব্যক্তিকে দোষারোপ করাটা একটা স্বাভাবিক প্রবণতা। তাই আমরা বলি শিক্ষক আমাকে নাম্বার দিতে চায়নি, তাই না? এটা তো সত্যি নয়। শিক্ষক সবসময় আপনাকে নম্বর দিতে চান, কারণ শিক্ষকের মূল্যায়ন ছাত্রদের প্রাপ্ত নম্বর দ্বারাই প্রমাণিত হয়, ঠিক? এটা কখনোই সন্তানকে বলা উচিত নয়। যখন সেই শিশুটি ভালো নম্বর পাবে না, আমাদের বলা উচিত ঠিক আছে, ভালো হবে। আমাদের বলা উচিত হ্যাঁ, যেখানে সর্বোচ্চ প্রতিযোগিতা আছে সেখানে যাও, খারাপ হলেও সেখান থেকে উঠে দাঁড়াও, যন্ত্রণা সহ্য করো যাতে তার মধ্যে দিয়ে তুমি শিখতে পারো। এবার পূজা কেডিয়া প্রশ্ন করেছেন যে দাদু ঠাকুমারা স্বাভাবিকভাবেই নাতি নাতনিদের অনেক প্যাম্পার করেন এবং এটা বেসিক্যালি বাবা মায়েদের কাজটাকে কঠিন করে তোলে, কারণ বাচ্চা ওখানেই যাচ্ছে যেখানে ও যা চায় তাই পাবে। এবং আরেকটি বিষয় হলো যে অনেক দাদু ঠাকুমা ততটা শিক্ষিত নন। তো আমরা কোথাও অনুভব করি এরা কি জানেন, এবং এটা বাড়িতে ক্রমাগত কনফ্লিক্ট তৈরি করে। প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস কিভাবে মোকাবিলা করবেন, কারণ কোথাও এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে শিশুর উপর প্রভাব ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এটা একটা সত্যিই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা আমাদের দাদু ঠাকুমা, আমাদের বাবা মায়েদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই না। ওদের আমাদের সন্তানকে দেওয়ার মতো অনেক কিছু আছে, তাই আমরা আমাদের জীবনে ওদের চাই। এর অনেকগুলো অংশ আছে। 1 নম্বর হলো ওদের জ্ঞান তৈরি করা, অবশ্যই, যা আমরা আগেই বলেছি। 2 নম্বর হলো বাচ্চাদের ভালোবাসতে হবে তারা কে তার জন্য, তারা কি করে তার জন্য নয়। দাদু ঠাকুমারা সন্তানকে ভালোবাসে কারণ ও আমার নাতি, ও আমার নাতনি। আমরা বলি আজ তুমি আমার কথা শুনেছ তাই আমি তোমাকে ভালোবাসছি, কাল তুমি আমার কথা শোনোনি তাই আমি তোমাকে ততটা ভালোবাসিনি, তাই না? যদিও আমি বলতে চাই আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমরা কম ভালোবাসা দেখাই। যেমন আপনি একটি শিশুর সাথে কথা বলা বন্ধ করতে পারেন, বা আপনি একটি শিশুকে আঘাত করতে পারেন, বা শিশুর ওপর চিৎকার করতে পারেন, তার মানে আপনি একইভাবে ভালোবাসা প্রকাশ করছেন না যখন শিশু আপনার কথা শোনে এবং যখন শিশু আপনার কথা শোনে না। আর তাই শিশুটা বুঝতে পারে দাদু ঠাকুমা আমাকে ভালোবাসে, আমি কে তার জন্য, বাট মাই প্যারেন্টস লাভ মি ফর হোয়াট আই ডু। এবং তাই তারা সর্বদা সেই ব্যক্তির দিকে যাবে যে তাদের ভালোবাসে, তারা কি সেটার জন্য। আমরা যদি নিজেদের সম্পর্কে চিন্তা করি, যদি আমি বাড়িতে আসি আর আমার মেয়ে বলে ঠিক আছে তুমি আমাকে প্যারিস নিয়ে যাচ্ছ না, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাহলে আমরা জাজড ফিল করি, ঠিক কি না? আমরা ভাবি আচ্ছা আমি ওর মা বলেও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে কারণ আমি ওকে প্যারিস নিয়ে যাচ্ছি, তাই না? তৃতীয় অংশটা হলো আমরা যখন চাই যে শিশুরা আমাদের অনুসরণ করুক, ওদের নির্দেশ দিলে চলবে না, ওদের অনুপ্রাণিত করতে হবে। আপনি যে জীবনযাপন করছেন সেটা কি অনুসরণযোগ্য?
এটা কি আপনার সন্তানকে অনুপ্রাণিত করছে? আপনি যা করছেন না তা আপনার সন্তানকে করতে বলতে পারেন না। আপনার সন্তানকে অনুপ্রাণিত করতে হবে। আপনার সন্তান অবশ্যই আপনাকে ফলো করবে এবং আপনি যা Right. চান সেটাই করবে। আপনি যা করবেন সেটাই করবে। আপনি যা করছেন তা কি এতটা প্যাশন নিয়ে করছেন? আপনি কি টিভির সামনে বসে লেজি হয়ে যাচ্ছেন? তাহলে আপনি সন্তানের কাছ থেকে কি আশা করছেন? এগিয়ে যাই। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করছেন, যখন একজন অভিভাবক অনুপ্রাণিত করছেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, অন্যজন প্যারেন্টিংকে ক্যাজুয়ালি নিচ্ছেন, এবং আমি নিশ্চিত যে আপনি এরকম অনেক কেস পেয়েছেন যেখানে আমি ডিসিপ্লিনের চেষ্টা করছি, সন্তানকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু অন্য ব্যক্তি, দ্য আদার প্যারেন্ট, ইয়া তারা বলছে আরে ঠিক আছে, তাহলে আমরা কিভাবে মানে সঠিকভাবে সেম পেজে আসবো। আমি মনে করি ১ নম্বর হলো অন্য অভিভাবকের সঙ্গে তর্ক করার পরিবর্তে আমরা আসলে তাদের দেখাতে পারি যে এটা সঠিক কাজ। তাই না? এটা আসলে তর্ক করার চেয়ে বেশি করে দেখানো। কখনো, কখনো আমরা সেই তর্কে হারিয়ে যাই। তাই ১ নম্বর হলো আমাদের জানার ক্ষেত্রে যে একের মধ্যে শক্তি আছে। সব সময় একজনের শক্তিতে বিশ্বাস করুন। সন্তানের শুধুমাত্র একজন অভিভাবকের প্রয়োজন যিনি সন্তানের জন্য সবকিছু করতে ইচ্ছুক এবং দরকার হলে যিনি শাস্তি দিয়ে শাসন করবেন। সেদিন আমার কাছে কিছু বাবা মা এসেছিলেন এবং খুব অদ্ভুতভাবে জানেন, শিশুটি মাকে থাপ্পড় মারছে। ১ বছরের ছোট্ট শিশু মাকে আঘাত করে মজা পাচ্ছে। আর মায়ের স্বভাবতই কেউ মারলে কিছুক্ষণ পর রাগ তো হবেই। মা বলছে এরকম করো না, এবং মা প্রায় শিশুটিকে মারছে। আর বাবা তখন মাকে কি বলছে জানেন? বাচ্চাকে বকা দিচ্ছ কেন? এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, আপনি শিশুকে কিছু ভুল করতে বলতে পারেন না। এটা সত্যি সত্যিই ভুল। অন্য অভিভাবকের ক্ষেত্রে আমাদের অবশ্যই বুঝতে হবে এবং সহানুভূতিতে জানতে হবে যে অন্য প্যারেন্টের জন্য এটা ঠিক নয়। ১ বছরের শিশুর আঘাত আপনি কতক্ষণ সহ্য করবেন? কিছুক্ষণ পরে আপনিও ব্যথা পাবেন। এবং ইন এনি কেস এটা আপনার সম্মানে আঘাত করে, শারীরিকভাবে আঘাত না করলেও। তাই অন্য অভিভাবকের সহানুভূতি দেখানো গুরুত্বপূর্ণ। কিন্তু এটা না করলেও শিশুটিকে অনুপ্রাণিত করে সঠিক পথে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু জিজ্ঞেস করা, আমাকে মারছো কেন? স্পষ্টতই শিশুটি, ১ বছরের শিশুটি আঘাত করছে কারণ সে কিছু চায় এবং সেটা বোঝানোর মতো ভোক্যাবুলারি নেই। আমরা যদি ওদের জিজ্ঞেস করি, ওদের অনেকগুলো অপশন দিই, তাহলে ওরা ওখান থেকে বেছে নেবে। সুতরাং শিশুরা খারাপ আচরণ তখনই করে যখন সাধারণত আমরা ওদের কথা শুনি না। সাধারণত যেমন একটি ১ বছরের শিশুর ক্ষেত্রে হতে পারে যখন সে আমাদের আঘাত করে, ১৬ বছরের বয়সীর হতে পারে এক্ষুনি মোবাইল নিয়ে বসতে হবে কারণ আপনি বারণ করেছেন মোবাইল দেখতে। তাই প্রথমত আমরা শিশুকে বুঝতে পারলে শিশুটি আপনা আপনি আমাদের কথা শুনবে। যে মুহূর্তে আপনি আন্ডারস্ট্যান্ডিং প্যারেন্ট হবেন, আপনি নিশ্চিত হতে পারেন যে ইন্ডালজেন্ট প্যারেন্ট এর কথা সে শুনবে না। যে অভিভাবক বোঝে, শিশু তার কথা শোনে। তাই যদি আপনি জানেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে সহযোগিতা করছে না, আপনার সন্তানের সাথে বেশি করে কমিউনিকেট করুন, বন্ধু হয়ে উঠুন। শিশু আপনাকে বলবে সে কি চায় এবং তারপর ওকে নিজের দলে পেলে আপনি যখন বলবেন আমরা ওটা একসাথে করব, তাহলে শিশু নিজে থেকেই আপনার কথা শুনবে, তাই না? তাই ডিসিপ্লিন কখনোই বলপ্রয়োগ বা শাস্তি বা চাপের বিষয় নয়। যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় অন্য ব্যক্তি আমাদের সাথে কোঅপারেট করছে না। Right. ডিসিপ্লিন ইজ এসেনশিয়ালি অ্যাবাউট এমপ্যাথি। আপনি সন্তানের দিকে সহানুভূতিশীল হয়ে তাকিয়ে যদি বলেন, ও এটা তোমার চাই, এবং তারপর তাকে জানান যে চলো লেটস গেট ইট টুগেদার, কাম অন, আমরা একটা দল, তাহলে তৃতীয় ব্যক্তি কোথা থেকে আসবে? তারা সন্তানকে প্রশ্রয় দিতে Right. চাইলেও কিছুই করতে পারবে না। শিশু আসলে ইন্ডালজেন্স চায় না, শিশু যা চায় সেটাই চায়। তাই আমি মনে করি এই ব্যাপারে Right. এভাবেই এগোনো উচিত। আরেকটি প্রশ্ন করেছে মুকেশ, কিভাবে টিনেজারদের ম্যানেজ ও ডিসিপ্লিন করা যায়? কিভাবে করব? এটা কি আদৌ করা উচিত? হ্যাঁ বা না, এবং যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে, যদি না হয় তাহলে কেন? সো অ্যাগেন ডিসিপ্লিন, যেমনটা আমি বলেছি, এটা অবশ্যই শাস্তির বিষয় নয়। ডিসিপ্লিন এসেছে ডিসাইপল শব্দ থেকে, যার অর্থ শিক্ষা দেওয়া। তাই আপনি মূলত টিনেজারকে শেখাচ্ছেন কিভাবে পৃথিবীতে ফাংশন করতে হয়। সুতরাং এটা তাদের ভুল করার জন্য অপেক্ষা করা বা তারপরে তাদের চেপে ধরা বা নিয়মগুলো এত শক্ত করা যাতে তারা আর ভুল করতে না পারে বা সেই নিয়মগুলোর বাইরে কিচ্ছু করতে না পারে, তাহলে এই দুটো পদ্ধতি ভুল। আবার বুঝুন,
বাচ্চাদের সাথে জড়িত থাকুন, তাদের জিজ্ঞাসা করুন, তাদের সাথে কমিউনিকেট করুন, তারা কি চায় সেটা বুঝুন এবং তারপরে সেটা করার বেস্ট উপায়টা দেখান। কেমন? ধরুন ও বন্ধুদের সাথে মলে সিনেমা দেখতে যেতে চায়। ফাইন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই বন্ধুরা কারা? আমার কাছে কি তাদের সব নাম্বার আছে? আমি কি তাদের সব বাবা মাকে চিনি? তোমার ফোনে কি চার্জ আছে? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আমি যদি আমার ফোন না ধরতে পারি তাহলে তোমার কাছে আর কার কার নাম্বার আছে? তুমি যাদের ফোন করবে তারা কারা? আপনার কাছে কি কাগজের শিটে এই সমস্ত নাম্বার লেখা আছে? আপনি যদি ফোন নাম্বার হারিয়ে ফেলেন, আপনি কি সেখান থেকে আদৌ ফোন করতে পারবেন? যদি কিছু গন্ডগোল হয়, কন্টিনজেন্সি প্ল্যান কি? যখন আমরা বাচ্চাদের সাথে আলোচনা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের এম্পাওয়ার করি, এটাকেই রিয়েল ডিসিপ্লিন বলে। মানে আমরা ঝাঁপিয়ে পড়ে কিছু করছি না, আমরা ঝাঁপিয়ে পড়ছি না এবং পরিণতি সম্পর্কে চিন্তা না করে আমরা যা চাই তা করছি না। তাই টিনেজারদের ডিসিপ্লিন আসলে তাদের ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করা। সুতরাং ভবিষ্যতে কি ঘটবে টিনেজারদের তা দেখার ক্ষমতা নেই এবং তারা অতীতকে বর্তমানের সাথে এবং বর্তমানকে ভবিষ্যতের সাথে যুক্ত করতে পারে না। এই কারণে তারা এত ভুল করে এবং ওদের ডিসিপ্লিনের জন্য আমাদের এটা করা দরকার। আমাদের তাদের দেখাতে হবে যে দেখো, তুমি এটা আগে করেছিলে এবং এই তার পরিণতি ছিল, এখন এটা করলে তার এই পরিণতি হবে, তাই না? এখনও কি তুমি একই পরিণতি চাও? মনে আছে ওই সময়টায় তুমি কতটা আনহ্যাপি ছিলে? না, আমি নয়, তুমি আনহ্যাপি ছিলে। তুমি এটা আবার নিশ্চয়ই করতে চাও না? অন্য আর একটা প্ল্যান করি। টিনেজারদের ক্ষেত্রে ডিসিপ্লিনটা অনেকটা এইরকমই হয়। এটা শাস্তি নয়, এটা নিয়ন্ত্রণ নয়। প্রিয়াঙ্কার কাছ থেকে একটি শেষ প্রশ্ন। উনি এবং ওনার স্বামী দুজনেই চেঁচামেচি পছন্দ করেন না, সবসময় এটা মাথায় রেখে চলেন, কিন্তু তাদের 5 বছরের শিশু বন্ধুদের কাছে চিৎকার করে কিছু পাওয়ার জন্য। ওরা এটা পছন্দ করছে না, তাহলে ওরা কিভাবে এটি নিয়ন্ত্রণ করবে বা ওকে বোঝাবে যে চিৎকার করা বা গলার স্বর উঁচু করা ঠিক নয়? চেঁচামেচি সম্পর্কে একটা জিনিস অবশ্যই বুঝতে হবে যে আমরা তখনই চিৎকার করি যখন কেউ আমাদের কথা শোনে না, তাই না? তাহলে মানুষ আমাদের কথা শুনবে না কেন? 1 নম্বর, আমাদের কাছে ভোক্যাবুলারি নেই, তাই না? সুতরাং ছোট শিশুদের মধ্যে, বিশেষ করে যাদের ভোক্যাবুলারি নেই, তাদের ক্ষেত্রে স্টেপ 1 হলো শিশুর ভোক্যাবুলারি তৈরি করা, আর সেটা হবে শিশুর সাথে কথা বলেই। যেমন আমি যদি কিছু চাই, আমি কি শুধু আমার গলার আওয়াজ না বাড়িয়ে সেটা চাই, নাকি আমি সত্যি সত্যিই কমিউনিকেট করি এবং শব্দ দিয়ে সেটাই বোঝাই যাতে নেক্সট টাইম শিশুটাও সেই শব্দগুলো ব্যবহার করতে পারে? এটা স্টেপ 1। আর স্টেপ 2 হলো আপনাকে অবশ্যই বুঝতে হবে যে শিশুরা চিৎকার করে যখন তাদের আত্মসম্মান কম থাকে, যখন তারা ছোট বোধ করে। আপনি যদি নিজেকে বড় মনে করেন তাহলে আপনাকে গলা চড়াতে হবে না, আপনি সফটলি বলতে পারেন এবং সবাই অটোমেটিক্যালি আপনার কথা শুনবে। যখন আপনাকে মনে করানো হয় আপনি ছোট, তখন আপনি অনুভব করেন যে আপনাকে নিজের কথা শোনানোর জন্য চিৎকার করতে হবে। তাই শিশুর আত্মসম্মান বাড়ান, শুনুন, এবং আত্মসম্মান শুধুমাত্র শোনার মাধ্যমে বৃদ্ধি পায়। আমি যদি তোমার কথা না শুনি তাহলে তোমার মনে হতাশা জন্মাবে, তাই না? বাচ্চাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি তাদের কথা না শুনি তারা নিজেকে ছোট মনে করে, দে ফিল পুট ডাউন, এবং সেই সময় যখন তারা ডাউন থাকে তখন অন্য ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য তারা চিৎকার করে। সুতরাং আমি মনে করি এর 2টো অংশ আছে। শিশুকে গড়ে তুলুন এবং শুনুন, যাতে শিশু শেখে যে কিভাবে কথা বলতে হয় এবং তাদের আত্মসম্মান গড়ে তুলতে পারে। পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দেবমিতা দত্ত, সময় বের করার জন্য, Thank you. ব্যাঙ্গালোর থেকে এসে সব প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়ার জন্য। ভীষণ সহজ সরলভাবে আপনি সবকিছু ব্যাখ্যা করেছেন এবং আমি নিশ্চিত আপনি যদি অনুশীলন করেন তবে সম্ভাবনা রয়েছে এটি একটি পার্থক্য তৈরি করবে।